আসুন দেখি আমরা স্প্রিং নিয়ে যা জেনেছি সেটা থেকে সময়ের সাথে স্প্রিংয়ের গতি বিষয়ে কোনো ধারণা পাওয়া যায় কি না। আশা করি এবার আপনারা হারমোনিক মোশন নিয়ে কিছুটা শিখবেন। আমরা এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের দিকেও কিছুটা যাব, ভয় পাবেন না। আমরা যখন সেখানে যাব আপনারা চোখ বন্ধ করে রাখবেন। যাই হোক, আমি আগের কয়েকটা ভিডিওর মতো এখানেও একটা স্প্রিংয়ের ছবি এঁকেছি। এক্স অক্ষের উপর এই জায়গাটা হলো 0, স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা এই অবস্থায় থাকে। এই উদাহরণে এম ভরের একটা বস্তু স্প্রিংটার সাথে সংযুক্ত আছে। আমি স্প্রিংটাকে প্রসারিত করছি। আমি স্প্রিংটাকে টেনে ভরটাকে এ বিন্দুতে নিয়ে এসেছি। তাহলে এখানে কি ঘটছে? আমরা স্প্রিংয়ের বল বা স্প্রিংয়ের রেস্টোরেটিভ বল সম্পর্কে জেনেছি। স্প্রিংয়ের রেস্টোরেটিভ বল হলো মাইনাস একটা কনস্ট্যান্ট গুণ এক্স অবস্থান। এক্স অবস্থানে এ থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে স্প্রিংটা ব্লকটাকে বাম দিকে টানবে, তাই না? এক্ষেত্রে বাম দিকে ব্লকটার গতি ধীরে ধীরে বাড়তে থাকবে। এই বিন্দুতে ব্লকটার অনেক বিভব শক্তি থাকবে। এটা যখন এই বিন্দুতে তার প্রাথমিক অবস্থানে ফিরে আসবে তখন এর বেগ এবং গতিশক্তি অনেক বেশি থাকবে, কিন্তু বিভব শক্তি থাকবে খুবই কম। তারপর ব্লকটার ভরবেগের কারণে এটা স্প্রিংটাকে সংকুচিত করে বাম দিকে যেতে থাকবে, যতক্ষণ না সমস্ত গতিশক্তি আবার বিভব শক্তিতে পরিণত হয়। তারপর এই প্রসেস আবার শুরু হবে। এখন আসুন একটু ধারণা নেওয়া যাক যে সময়ের একটা ফাংশন হিসাবে এক্সের অবস্থা কী রকম হবে। তাহলে আমাদের লক্ষ্য হলো এক্স অফ টি বা সময়ের ফাংশন হিসাবে এক্সের মান বের করা। এই ভিডিওতে এবং সম্ভবত এর পরের কয়েকটা ভিডিওতে আমরা এই লক্ষ্যে কাজ করব। আসুন সহজ একটা ধারণা নেওয়া যাক যে এখানে কী ঘটছে। প্রথমে সময়ের ফাংশন হিসাবে এক্সের একটা গ্রাফ আঁকা যাক। সময় এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক। আমরা 0 সময় থেকে শুরু করব। তাহলে এটা হলো সময় অক্ষ। এবার এক্স অক্ষটা আঁকবো। এটা আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে যে আমি উলম্বভাবে এক্সের অক্ষ আঁকছি। এর কারণ হলো এক্ষেত্রে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। তাহলে এটা হলো এক্স অক্ষ, অথবা এই অক্ষকে বলা যায় এক্স অফ টি, যাতে বোঝা যায় যে এক্স হলো সময়ের ফাংশন এক্স অফ টি। আর আমি এখানে স্প্রিংয়ের যে অবস্থাটা এঁকেছি তা হলো 0 সময়ে এক্সের অবস্থা। তাহলে এটা হলো 0। এখন 0 সময় এই ভরটার এক্স অবস্থান কোথায়? এর এক্স অবস্থান হলো এ বিন্দু। আমি এখানে আঁকছি যে এটা হলো এ। আমি বরং একটা রেখা টানি, সেটাই বেশি কাজে লাগবে। এটা হলো এ, আর এটা হচ্ছে, আমি একই রকম দূরত্বে আঁকার চেষ্টা করছি। এটা হলো নেগেটিভ এ, এখানে মাইনাস এ। তাহলে সময় যখন 0 তখন গ্রাফে এক্স অবস্থান কোথায় হবে? এটা হলো এ গ্রাফে, সেটা এখানে, তাই না? আসুন ইন্টারেস্টিং কিছু একটা বের করা যাক। আসুন আমরা পিরিয়ড বা পর্যায়কালকে সংজ্ঞায়িত করে নিই। বড় হাতের টি দিয়ে পর্যায়কাল প্রকাশ করছি। পর্যায়কাল হলো সেই সময় যে সময় ভরটা এই অবস্থান থেকে যাত্রা করে ত্বরণ লাভ করতে করতে প্রচণ্ড গতিতে এই বিন্দুতে পৌঁছে এরপর পুরো শক্তিটাই গতিশক্তিতে পরিণত হয়। তারপর এর গতি কমতে কমতে এই বিন্দুতে আসে এবং তারপর পুরো বিষয়টার পুনরাবৃত্তি ঘটিয়ে আবার আগের অবস্থায় ফিরে যায়। ধরে নিচ্ছি এই পুরো প্রসেসটা সম্পন্ন করতে প্রয়োজনীয় সময় হলো টি। তাহলে 0 সময় অবস্থান হলো এ, আর আমরা এটাও জানি যে টি সময় অর্থাৎ একটা পর্যায়কালে এটা হলো টি সময়, এই সময় ও ভরটার অবস্থান হবে এ বিন্দুতে, তাই না? আমরা এই ফাংশনটার কিছু জানা বিন্দু নিয়ে গ্রাফটা বোঝার চেষ্টা করছি। এবার আসুন দেখা যাক ফাংশনটা অ্যানালিটিক্যালি কি হতে পারে, সেটা সম্পর্কে কোনো সহজ ধারণা পাওয়া যায় কি না। ভরটা যদি টি সেকেন্ড সময়ে মাইনাস এ বিন্দুতে যেয়ে আবার ফিরে আসে, তাহলে t/2 সেকেন্ডে ভরটা মাইনাস এ বিন্দুতে পৌঁছাবে। যে সময় ভরটা মাইনাস এ বিন্দুতে যাবে সেই একই সময় লাগবে এটার ফিরে আসতে। তাহলে t/2 বা পর্যায়কালের অর্ধেক সময় ভরটার এক্স অবস্থান কি হবে? t/2 সময়ে ব্লকটা স্প্রিংটাকে সংকুচিত করে মাইনাস এ বিন্দুতে অবস্থান করবে। তাহলে t/2 সময়ে অবস্থান এখানে। আর এ দুটোর মধ্যবর্তী সময়ে ভরটা এক্স সমান সমান 0 অবস্থানে থাকবে। ভরটা থাকবে এখানে এবং এখানে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই বিন্দুগুলো জানি। এখন চিন্তা করা যাক আসল ফাংশনটা কী রকম হবে। রেখাটা কি সোজা নিচে নামবে, তারপর সোজা উপরে উঠবে, তারপর আবার সোজা নিচে, আবার সোজা উপরে উঠবে? একটু চিন্তা করলে বুঝবেন যে তা হবে না। ফাংশনটা যদি একটা সরলরেখা হয় তবে এর অর্থ হলো সবসময় এক্সের মানগুলো একই হারে পরিবর্তন হচ্ছে। বা অন্যভাবে এটা চিন্তা করতে পারেন যে আপনার বেগ কনস্ট্যান্ট আছে, কিন্তু পুরো সময়টাতে বেগ কি কনস্ট্যান্ট আছে? না, তা নেই। আমরা জানি এখানকার এই বিন্দুটাতে আমাদের বেগ অনেক বেশি, তাই না? আর এ বিন্দুতে
আমাদের বেগ অনেক কম, তাহলে এই পুরো সময়টাতে ভরটা ত্বরণ লাভ করছে। আপনি আরও চিন্তা করতে পারেন যে আপনার ত্বরণিত হওয়ার হার ধীরে ধীরে কমছে, কিন্তু আপনি এই পুরো সময়টাতেই ত্বরণ লাভ করছেন। এরপর এই পুরো সময়টাতে আপনার মন্দন হচ্ছে, তাহলে আপনার এক্স অবস্থান পরিবর্তনের হার কনস্ট্যান্ট না, তাহলে গ্রাফটা জিগজ্যাগ বা আঁকাবাঁকা ধরনের হবে না। গ্রাফটা অবশ্য এই বিন্দু এবং এই বিন্দু দিয়েও যাবে। তাহলে কি ঘটছে? যাত্রার শুরুতে এক্স এর পরিবর্তন হচ্ছে খুব ধীরে, এরপর আপনি ত্বরণ লাভ করা শুরু করলেন, তারপর আপনি যখন এই বিন্দুতে পৌঁছলেন তখন আপনি মন্দন লাভ করা শুরু করলেন। যখন আপনি মাইনাস এই বিন্দুতে পৌঁছলেন তখন আপনার বেগ একদম জিরো হয়ে গেল। তাহলে পরিবর্তনের হার বা ঢাল জিরো হয়ে যাচ্ছে। এরপর আপনি আবার ত্বরণ লাভ করবেন আর আপনার বেগ বাড়তে বাড়তে এখানে অনেক বেশি হয়ে যাবে। তারপর আবার আপনার মন্দন হওয়া শুরু হবে, এই বিন্দু পর্যন্ত মন্দন হবে। এই বিন্দুতে আসা মানে আপনি এই বিন্দুতে ফিরে আসলেন। এই বিন্দুতে আপনার বেগ আবার জিরো, অর্থাৎ এক্স এর পরিবর্তনের হার জিরো। এরপর আবার আপনি ত্বরণ লাভ করতে থাকলেন, এখানে ঢাল বাড়তে থাকছে। এই বিন্দুতে আপনার গতিশক্তি সর্বোচ্চ হচ্ছে, তারপর আপনার বেগ আবার কমতে শুরু করছে। লক্ষ্য করুন, শীর্ষবিন্দুগুলোতে ঢাল হচ্ছে জিরো, এর অর্থ হলো এই বিন্দুগুলোতে কোনো গতিশক্তি নেই। তারপর গ্রাফটা একইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে এটাকে কেমন দেখাচ্ছে? আর আমাকে যদি একটা ফাংশন বেছে নিতে হয় তবে আমি কোসাইন বেছে নিব। কেন তা করব? কারণ কোসাইন অফ জিরো হলো 1। আমি এটা এখানে লিখি, কোসাইন অফ জিরো সমান হলো 1। যখন টি এর মান জিরো তখন এই ফাংশনটার মান হলো এ। তাহলে এই ফাংশনটাকে মনে হয় আমরা এভাবে লিখতে পারবো। ফাংশনটা হবে এ কোসাইন অব, আমি এখানে আরেকটা ভেরিয়েবল লিখছি, ওমেগা টি। ফাংশনটা সম্ভবত এরকম হবে। একটু পরই আমরা দেখব যে ফাংশনটা দেখতে ঠিক এরকমই হবে, শুধু আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আমি আপনাদের এটা প্রমাণ করে দেখাবো। আসুন এখন দেখা যাক আমরা কিভাবে ওমেগা আসলে কী জিনিস তা বের করতে পারি। ওমেগা সম্ভবত বস্তুটার ভর এবং স্প্রিং কনস্ট্যান্টের ফাংশন। আমি অবশ্যই এ ব্যাপারে নিশ্চিত নই, আসুন দেখি আমরা বের করতে পারি কিনা। এখন আমি কিছুটা ক্যালকুলাসের দিকে যাচ্ছি। আমরা আসলে এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করছি। এটাই হয়তো আপনার জীবনে দেখা প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আসুন সামনে যাওয়া যাক। আপনারা চোখ বন্ধ করে ফেলুন অথবা ক্যালকুলাসের ভিডিওটা, বিশেষ করে ডেরিভেটিভ যেখানে আছে সেটা দেখুন। আপাতদৃষ্টিতে খুব সাধারণ এই সমীকরণটাকে আমরা আমাদের জানা অন্য কোনো উপায় লিখি। প্রথমেই দেখা যাক বলের সংজ্ঞাটা কি। বল হলো ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ, তাই না? তাহলে আমার হুকের সূত্রটাকে এভাবে লিখতে পারি, আমি এটা ভিন্ন রঙে লিখি, ভর গুণ ত্বরণ সমান হলো মাইনাস স্প্রিং কনস্ট্যান্ট গুণ অবস্থান, তাই না? আপনাদের মনে আছে আমি এই অবস্থানকে সময়ের ফাংশন হিসেবে লিখেছি। আমরা আগে প্রায় সবসময় এক্সকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে লিখেছি। আমি যদি এখানে এক্সকে সময়ের ফাংশন হিসেবে না লিখি তবে আপনারা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভেবে ভুল করতে পারেন। কিন্তু এই ফাংশন থেকে আমরা বের করতে চাই যে সময়ের সাপেক্ষে অবস্থানের কি হবে। তাহলে এটা কিন্তু কিনেম্যাটিক ইকুয়েশনগুলোর ভালো রিভিউ হতে পারে। এই জায়গায় আমাদের ক্যালকুলাস দরকার হবে। ত্বরণ কি? ত্বরণ আসলে কি? যদি আমি আমার অবস্থানকে এক্স বলি, আমার অবস্থান হলো সময়ের ফাংশন হিসেবে এক্স, ঠিক আছে? এখানে সময় লেখা হয়েছে, এটা বলে যে সময়ের সাথে আমার অবস্থান এক্স এর মান কত। এখন আমার বেগ কত? আমার বেগ হলো অবস্থানের ডেরিভেটিভ, তাই না? যে কোনো বিন্দুতে আমার বেগ হবে এই ফাংশনটার ডেরিভেটিভ, সময়ের সাপেক্ষে এই ফাংশনটার পরিবর্তনের হার। তাহলে আমি সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তনের হার নিচ্ছি। আমি এটাকে লিখতে পারি ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। আর ত্বরণ কি? ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার, তাই না? তাহলে আমরা ডিএক্স ডিটি এর ডেরিভেটিভ নিব, অথবা এটাও বলা যায় যে আমরা অবস্থান ফাংশনের দ্বিতীয় ডেরিভেটিভ নিব, ঠিক আছে? তাহলে এই অবস্থায় ত্বরণ সমান হবে, আমি একটা নোটেশন ব্যবহার করছি, এক্স ডাবল প্রাইম অফ টি, বা সময়ের সাপেক্ষে এক্স এর দ্বিতীয় ডেরিভেটিভ, অথবা আরেকটা নোটেশন হলো ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড, এটাই হলো দ্বিতীয় ডেরিভেটিভ।
আমার সময় প্রায় শেষ। এখানে যা দেখালাম সেটা মনে রাখবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।